দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে একজন শিল্পী যিনি শ্রোতার হৃদয় কাঁপিয়েছেন গানে। এখন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনের ভেতরে সমালোচনা, বিতর্ক, রাজনৈতিক অবস্থান সব কিছুর মধ্য দিয়ে হেঁটে আজ তিনি বিসিবির দায়িত্বে। ক্রিকেট কি এখন শুধুই খেলা, নাকি এটা ক্ষমতা, প্রভাব আর সিদ্ধান্তের লড়াই? শিল্পীর কণ্ঠকে প্রশাসনিক টেবিলে বদলে যায়, নাকি তিনি এখনো আগের মতোই স্পষ্ট? আজ দ্য হট সিটে সঙ্গীত, রাজনীতি, ক্রিকেট সব প্রশ্নের মুখোমুখি আসিফ আকবর। আসিফ আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়, সেখান থেকেই শব্দ ধার করে প্রশ্ন করতে চাই, ও ক্রিকেট বোর্ড তুমি কোথায়? থ্যাংক ইউ। ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড জায়গা মতো আছে, মাঝখানে শুধু গন্ডগোল ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। ওই যে যে যখন কাজ করে সে তার মতো করেই কাজ করার চেষ্টা করে, আমরাও করছি। বাট ক্রিকেট এবং ক্রিকেট বোর্ড ঠিকই জায়গায় আছে। আপনি যে ক্রিকেট বোর্ডে কাজ শুরু করলেন, বাহির থেকে যে ক্রিকেট বোর্ডকে এতদিন দেখেছেন, যেভাবে ভাবতেন, যেই ফাঁক ফোকরগুলোর কথা মানুষ আলোচনা সমালোচনা করত, আপনি এসে কি দেখলেন? সমালোচনা করার জায়গাও অনেক, প্রশংসা করার জায়গাও অনেক, কিন্তু দায়িত্বশীল জায়গায় যারা কাজ করে তারা কখনো প্রশংসা আশা করা উচিত না। কারণ আপনি যখন রেসপন্সিবিলিটি নেবেন কোনো কাজের, সেটা আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে করতে হবে এবং আপনাকে পারফরমেন্স দেখাতে হবে। এবং এই শপথ নিয়ে কিন্তু আপনি ওই জায়গাটায় গিয়েছেন। তো সুতরাং আপনি যদি সফল হন, সেটা আপনি হয়তো মনে মনে প্রশান্তি পেতে পারেন, কিন্তু ব্যর্থ হলে আপনি যে বকা বয়ে খাবেন, মানুষ বকা দিবে বা মানুষ আপনাকে মন্দ বলবে, সেটাও মেনে নিতে হবে, সুযোগ নেই। ক্রিকেট বোর্ড অনেকগুলো উত্থান পতনের মধ্যে দিয়ে গেল। বিশ্বকাপ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশ খেলেনি দেশাত্মবোধের জায়গা থেকে, ভারতের কাছে নমনীয়তা না হওয়ার জায়গা থেকে। কিন্তু শেষ পর্যন্ত আবার পাকিস্তান খেলেছে, পাকিস্তান আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের সাথে তারা ম্যাচ খেলে। অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বিসিবির সভাপতি তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এই যে এত উত্থান পতন ডামাডোলের মধ্য দিয়ে কোথায় দাঁড়িয়ে আছেন শেষ পর্যন্ত আপনারা? আমরা আত্মমর্যাদার প্রশ্নে প্রথম ইস্যুটা তুলেছিলাম, দ্বিতীয়ত চলে আসছে সিকিউরিটিজম। তো যখন আমাদের নিরাপত্তার ব্যাপারে আমরা অ্যাসিওরেন্স পাইনি, কারণ আইসিসি এবং বিসিসিআই তারা তো রাষ্ট্র না, তারা হচ্ছে একটা প্রতিষ্ঠান। তো কোনো প্রতিষ্ঠান কারো নিরাপত্তা দিতে পারে না। তো সেক্ষেত্রে আমরা যখন রাষ্ট্রীয় নিরাপত্তা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার ফলে আমরা আশানুরূপ পাইনি, তখন আমরা তো আসলে চাইলেই বিদেশ যেতে পারবো না, আমাদেরকে পারমিশন দেবে সরকার, গভর্নমেন্ট অর্ডার, জিও যেটা লাগে। তো আমরা জিও চাওয়ার আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে এমতো অবস্থায় তাদের রিপোর্ট অনুযায়ী, তাদেরই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমাদের যাওয়া উচিত হবে না, এজন্য আমাদের আসলে যাওয়া হয়নি। কিন্তু বোর্ড নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল খেলার, সেটা হয়তো ইন্ডিয়া না, শ্রীলঙ্কায়, যেহেতু ভেন্যু দুটো আছে। আমরা খেলার জন্য না করিনি। বাংলাদেশের ক্রিকেট এখন কোথায় আছে, কোথায় দেখতে চান এবং কি পরিকল্পনা আপনারা সাজাচ্ছেন? আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটটা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের ক্রিকেটাররা, সংগঠকরা এবং যারা বিভিন্ন একাডেমি চালায় শহরে বন্দরে, যারা ক্রিকেটকে ভালোবাসে, ওল্ড ক্রিকেটার্স বা রিটায়ার্ড ক্রিকেটার্স বা সিনিয়র ক্রিকেটার্স, সংগঠকরা বা জেলা ক্রীড়া সংস্থার কিছু পার্ট। কিন্তু যেভাবে আশা উচিত ছিল প্রাতিষ্ঠানিকভাবে ক্রিকেটটা বিসিবি কেন্দ্রিক, সেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার আসলে নেই। আমি অনেকগুলো ডিস্ট্রিক্ট ঘুরেছি এবং বিসিবিতে প্রায় অফিস করছি প্রায় 3-3.5 মাস। তো আমরা যেভাবে কাজ করছি মনে হচ্ছে আমরা আসলে একটা নতুন স্কুল ভবন নির্মাণ করছি, যেখানে স্কুল ভবন তৈরি হবে, তারপরে শিক্ষক নিয়োগ হবে, রং টং শেষ হওয়ার পরে বেঞ্চি তৈরি হবে, স্টুডেন্টরা আসবে, তারা শিখবে, তারপর পরীক্ষা দিবে, তারপর তারা ভালো করবে। এমন একটা পরিস্থিতি আমরা বিসিবিতে এসেছি। সুতরাং অর্থাৎ বলতে গেলে যেটা হয়, আমরা পুনর্গঠন প্রক্রিয়ায় আছি এবং আমরা যে অবস্থায় বিসিবিকে পেয়েছি শুধুমাত্র ফান্ড ছিল, আর কিছুই ছিল না। তো সেগুলো তৈরি করতে হচ্ছে এখন। কিন্তু বাংলাদেশের ক্রিকেট তো ভালো করছিল। আমরা সেই 98 থেকে আইসিসি র্যাঙ্কিং শুরু করে যত স্প্রেড আউট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, সেখানে টাকা লগ্নি হয়েছে, প্লেয়ার হয়েছে, আমরা অনেক ম্যাচ জিতেছি, বিশ্বকাপে ভালো করেছি। একসময় আমরা শুনেছি 900 কোটি টাকার মতো ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে জমা আছে। অন্য সংগঠনগুলো যেখানে ধুঁকতে ধুঁকতে মরে, সেখানে ক্রিকেট একটা উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও আপনারা বলছেন যে আপনারা যখন এসেছেন, এসে এরকম ছন্নছাড়া পেয়েছেন, কেন সেটা? আপনি যদি দেখেন ঢাকা স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং চিরং স্টেডিয়াম, যে 3টা স্টেডিয়াম আন্তর্জাতিক খেলা হয়, সেগুলো ফ্লাড লাইট, ঝলমলে আলো, দর্শক, একটা সুন্দর সিকোয়েন্স। এবং বাংলাদেশ ক্রিকেট দল ন্যাশনাল টিমটা খেলছে। এই ন্যাশনাল টিমে কিন্তু সারা দেশ থেকে প্লেয়ার আসে, হাই পারফরমেন্স থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, তারপর তাদেরকে তৈরি করা হয় আমাদের কোচেসদের মাধ্যমে। এটা একটা প্রক্রিয়া।
কিন্তু তার বাইরে কিন্তু ক্রিকেট আছে সারা বাংলাদেশে। এটা হচ্ছে একটা ছোট জায়গা, ন্যাশনাল টিম এবং 3টা স্টেডিয়াম বা আন্ডার-19 টিম। এর বাইরে যে বাংলাদেশটা আছে, সারা বাংলাদেশে যে প্লেয়ারগুলো খেলছে এবং তারা খেলার যে স্বপ্ন নিয়ে আসছে এবং তাদের জন্য যে ভৌত কাঠামোটা তৈরি হওয়া দরকার ছিল এবং তাদের যে স্টেপ বাই স্টেপ বড় হওয়া, তাদের কোচিং, তাদের নিউট্রিশন, তাদের সব কিছু মিলিয়ে সেগুলো আসলে ছিল না। মানে কি, আমরা যদি একটা মাঠে যদি খেলা করাতে যাই, আমাদের মাঠের যেই যন্ত্রপাতি লাগে, ঘাস কাটা থেকে শুরু করে পানি, সব কিছু যেগুলো লাগে মাঠের আনুষঙ্গিক, এগুলো গোডাউন আছে, গোডাউনে ভাড়া যাচ্ছে, কিন্তু কোনো যন্ত্রপাতি নেই। এখন আমার মনে হচ্ছিল যে আমি রংপুরে যখন 8টা জেলা ঘুরি, তখন সেখানে ঠাকুরগাঁ ছাড়া খুব একটা প্রিপেয়ার্ড স্টেডিয়াম ছিল না। তখন আমি বিসিবিতে কল করেছি আমাদের গ্রাউন্ডসে যে আমাদের এই স্টেডিয়ামগুলোকে প্রিপেয়ার করতে হবে, বাচ্চারা খেলতে চায় এবং শীত মৌসুম শুরু হয়ে গেছে, এখনই খেলার সময়। অলরেডি বিসিবি লেট, কারণ আমরা শপথ গ্রহণের সময় 1.5 মাস সময় চলে গেছে আমাদের সিজন থেকে, আমরা 1.5 মাস পরে আসছি। তো সেক্ষেত্রে এই যে ইনফ্রাস্ট্রাকচার, যেখান থেকে প্লেয়াররা আসবে, আপনি গিয়ে বোকা হয়ে যাবেন যে বাংলাদেশে ক্রিকেট খেলাটা যে প্লেয়াররা আসে, এটা আসা উচিতই না। এটা আসে শুধুমাত্র উইল পাওয়ারের জন্য, উইল ফোর্সের কারণে। তাদের আগ্রহ আছে এবং তারা খেলতে চায় দেশের জন্য বা নিজের জন্য, যেভাবেই হোক, কিন্তু তাদেরকে খেলানোর জন্য যে পরিবেশটা, সেটা আসলে বাংলাদেশে একদম জিরো লেভেলে ছিল। তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল আসার পরে তিনি যখন বলেছেন আমরা ডোর টু ডোর গেমটা পৌঁছে দিতে চাই, ডোর টু ডোর আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাই, আমরা চাই ঢাকা কেন্দ্রিক খেলাধুলো হবে না, তখনই কিন্তু আমি ভিজিটগুলোর সিদ্ধান্ত আমেরিকা থেকে নিই। আমি নেমেই বিসিবি রিপোর্ট করে তারপর আমি চলে যাই বান্দরবানে এবং সেখান থেকে রংপুর। তো সেখানেই আমি যে দেখলাম আমরা প্রস্তর যুগে আছি, মনে হচ্ছে প্যালেস্টাইনে আছে। একটা স্টেডিয়ামের যে অবস্থা, গ্যালারি, ডরমিটরি নাই, পানির ব্যবস্থা নাই, মেয়েদের কোনো ড্রেসিং রুম নাই, মেয়েরা যে খেলবে বলটা দিয়ে সেটা একটা শেপের হয়, সেই শেপের বলই বাজারে নেই। হকি বল দিয়ে বাচ্চারা প্র্যাকটিস করে, বাচ্চাদের সাফিসিয়েন্ট বল নাই, প্যাড তো নাই, তো উইকেট নাই, গ্রাস উইকেট নাই, হার্ড উইকেট নাই, কিছুই নেই। অর্থাৎ একাডেমিগুলো যারা প্র্যাকটিস করে তাদের কিছু কিছু জিনিস, তারা একাডেমি যারা করে পরিচালনা, তাদের পকেটের টাকা দিয়ে ক্রিকেটটা চালিয়ে রেখেছে। এটাতে বিসিবির কোনো ক্রেডিট আছে বলে মনে করি না। এখন পর্যন্ত লাস্ট 3 মাস কিন্তু আমরা অনেক কিছু করে ফেলছি, তা কিছু বলা যাবে না, কিন্তু আমাদের প্লেয়ার ঠিকই আসছে, খেলছে। এটা উইল ফোর্সের কারণে। আমরা এখন চেষ্টা করছি সেটাকে ক্যাশ করার জন্য, সেটাকে স্কেচ করে একটা ক্রিকেটের ভৌত কাঠামোটা স্ট্রং করার জন্য, যেন আমরা থাকি বা না থাকি, যতদিন থাকি সেটা পরের ব্যাপার, কিন্তু ভবিষ্যতের ক্রিকেটটা যেন একটা সিস্টেমে চলে, ডিসিপ্লিনে চলে, এবং যেন বলতে না হয় এটা আমার লাগবে, এটা যেন প্রপার পাইপলাইনে চলে যায়, এটা আমরা চেষ্টা করছি এখন। ক্রিকেটে আমরা সবসময় যখনই বাংলাদেশ দল ব্যর্থ হয় তখনই বলা হয় যে আমাদের ক্রিকেটের পাইপলাইন ভালো না, পঞ্চপাণ্ডবদের নিয়ে অনেক কথা হয়েছে, তারা রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে এই যে পাইপলাইন, আমাদের তো টাকা ছিল 900 কোটি টাকা, যদি একটা ফেডারেশনের অ্যাকাউন্টে থাকে, পাইপলাইন তৈরি হওয়া এত কঠিন, তার মানে আগের যারা ছিল তাদের ব্যর্থতা এতই বেশি ছিল? আমি আসলে পুরোনো কথায় গেলে অনেক আমাদের নিজেদের লোকজনও ছিল। আমি শুধু বলতে চাই, একটা ডিরেক্টর যখন হন তার নিশ্চয়ই কোনো জেলা থাকে, সবাই তো ঢাকার না, তো তিনি ডিরেক্টর অন্তত তার জেলার খবর তো রাখবেন। কোনো ডিরেক্টর কোনো জেলাতে যাননি, তো না গেলে উনি কীভাবে বুঝবেন? এবার কাউন্সিলের ইস্যু আসে, তো কাউন্সিলররা কি, তারা ক্লাব থেকে আসে, তো ক্লাবগুলো হচ্ছে সেই 47 সালের পরে অ্যাফিলিয়েটেড ক্লাব, তারা কুমিল্লা হলে কুমিল্লা, চিনা, ওখান থেকে বের হয় না, ওদের ঢাকা কেন্দ্রিক কোনো মুভমেন্ট আসে, কাউন্সিলর হয়তো পাঠায়, আসে মিটিং অ্যাটেন্ড করে চলে যায়, কোনো অ্যাক্টিভিটিস নেই। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা টোটাল মনিটর করছি। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, আমরা আজকে থেকে যেটা শুরু করলাম, আমাদের টোটাল এই কোচিং স্টাফ, আমাদের ব্যাটিং স্পেশালিস্ট কোচ, বোলিং স্পেশালিস্ট কোচ, ফিল্ডিং স্পেশালিস্ট আলাদা করতে হবে। এগুলো একজন কোচ সব শিখাবে এবং ওই কোচই ম্যানেজার হবে, ওই কোচ টিম সিলেকশন করবে, ওই কোচই আবার টিম নিয়ে যাবে, এটা হবে না। কোচকে কোচের কাজ করতে দিতে হবে এবং স্পেশালি আলাদা আলাদা কোচ দিতে হবে, যেন প্লেয়াররা যেখানে বাঁহাতি স্পিনারকে বাঁহাতি স্পিনিং কোচ দিতে হবে বা পেস বোলারকে পেস বোলিং কোচ দিতে হবে। এগুলো ছিল না, এগুলো টোটালি ঢাকা কেন্দ্রিক ছিল, যেটা দেখা যেত ক্যামেরায়। কিন্তু আমরা ঢাকার বাইরে গেলে দেখবেন যে কোনোভাবে একটা হয়তো পুরনো একজন কোচ, পুরনো একজন সংগঠক তার নিজের উদ্যোগে কাজটা চালাচ্ছে, কোনো একটা পুরনো প্লেয়ার সে চাকরি করে বা ব্যবসা করে, সে টাকা দিয়ে ক্রিকেটটা চালাচ্ছে। তো এইভাবে কোনো ক্রিকেট চলে না। যেমন আপনি শ্রীলঙ্কার কথা বলতে পারি এক্সাম্পল, যেমন বাংলাদেশে স্কুল ক্রিকেটটা কারা অর্গানাইজ করে? আমরা। এখন হয়তো সঙ্গে আছে প্রাইম ব্যাংক, হ্যাঁ, এর আগে নির্মাণ ছিল, স্ট্যান্ডার্ড চার্টার ছিল। আপনার শ্রীলঙ্কা কি হয়? শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটটা খুব শক্তিশালী, যেখান থেকে প্লেয়াররা আসে। এরা করে কি, শ্রীলঙ্কার স্কুলের তাদের একটা নিজস্ব অর্গানাইজেশন আছে, সমস্ত স্কুলের। সেই স্কুলগুলা কোনো রকম শ্রীলঙ্কান ক্রিকেট ফেডারেশনের বাইরে গিয়ে
ওরা নিজেরা ক্রিকেট অর্গানাইজ করে এবং সেই স্কুলের খেলা দেখার জন্য অ্যালামনাই মেম্বাররা বিদেশ থেকে আসে ফান্ড নিয়ে এবং তারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের স্কুলের বাচ্চাদের খেলা দেখে। তো এই কালচারটা আমাদের এখানে ডেভেলপ করেনি, এটা আমাদেরকে মানুষকে জানাতে হবে, কারণ সবাই সবার স্কুলকে জেলাকে পছন্দ করে। তা আমরা যদি এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে পারি যে আমি কুমিল্লা জিলা স্কুলে পড়ি, কুমিল্লা জিলা স্কুলে এক স্টুডেন্ট, কুমিল্লা জিলা স্কুলের জন্য একটা ট্রিটমেন্ট, আমাদের টিমকে আমরা আজকে এই বছর 1 লাখ টাকা দেবো খেলার জন্য, এভাবে কিন্তু হয়, স্বেচ্ছাশ্রমই হয় এবং স্ব উদ্যোগে হয়। তো এই সমস্ত উদ্যোগগুলো ভালো। তো এগুলো আমরা যদি মানুষকে না জানাই, উদ্যোক্তাদের না জানাই, নতুন ক্লাব তৈরি করি, নতুন সংগঠন যদি সুযোগ না হয়, সেই অ্যাফিলিয়েটেড টিম যারা 1947-এ তারা অ্যাফিলিয়েশন পেয়েছে, কোনো টিম উঠেও না নামেও না, ওরা নিজেদের মধ্যে ম্যাচ খেলে টেম্পারিং করে, স্কোরিং টেম্পারিং করে। অর্থাৎ একটা প্লেয়ার যখন বেরোবে, দেখা যাচ্ছে প্লেয়ারটা খুব ভালো, সে 2 ওভার বল করলো, সে খুব ভালো বল করেছে, কোনো উইকেট পায়নি, তাকে মূল্যায়ন করা হবে না। একটা ছেলে 60 রান করেছে কিন্তু ভালো খেলে না, কিন্তু একটা ছেলে 10 রান করে আউট হয়ে গেছে, কিন্তু তার ভিতরে ট্যালেন্ট আছে। ক্রিকেট কিন্তু একটু শেষ বয়সের দিকেও ফ্লোরিশ হয়, ক্রিকেটটা সময় নেয়। তো এই সমস্ত কালচারগুলো আমাকে ডেভেলপ করতে হবে। ও ভালো কালচারকে নিলাম, ও খারাপ করে বাদ দিয়ে দিলাম, নো, তাকে আবার রিহ্যাবিলিটেশন নিতে হবে। এই সিস্টেমগুলি বুলবুল ভাই ডেভেলপ করছেন। আপনি নিশ্চয়ই দেখবেন বিপিএল ফাইনালে আমাদের তানজিম যে সেঞ্চুরিটা করেছে, তানজিম কিন্তু খুব অফ ফর্মে ছিল। তো আমি বুলবুল ভাই আমাকে বলছিল, আসিফ দেখো আজকে এই তানজিম কিন্তু রান করবে 2 ম্যাচে, ডিক্লারেশন দিয়েছেন আমাকে। আমি বলি কীভাবে বলেন তো? আমি তানজিমকে শুধু বলছি, তানজিম, বুলবুল ভাই ভাষ্য বলে, তানজিম তুমি তোমার যে জেনুইন খেলাটা নিয়ে আসছো ক্যারিয়ার করতে, তোমার খেলাটা তুমি খেলো। ঠিকই হয়েছিল না, তার খেলা গেলো, বিপিএল ফাইনালে সে 100 মারলো। তো কিছু কিছু জিনিসটা, ক্রিকেটটা কিন্তু অনেক ইচ্ছা শক্তির ব্যাপার, একটা স্বাধীনতার ব্যাপার, একটু রিল্যাক্স থাকার ব্যাপার। ক্রিকেটটা তো হইচইয়ের ব্যাপার না। আমরা যারা সংগঠক আছি আমরা হয়তো অনেক হইচই করি, কিন্তু আমাদের প্লেয়ারদেরকে শান্ত রাখার জন্য বা শান্তিতে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হয়। তো এই একটা এক্সাম্পল দিলাম আর কি শ্রীলঙ্কার, এটা আমাদেরও হওয়া উচিত, তাই না? এরকম আর কি ব্যাপার। অবশ্যই নতুন সরকার গঠন হলো, নতুন সরকার তার কার্যক্রম শুরু করেছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন। বুলবুল ভাই হুট করে বিসিবি থেকে চলেও গেলেন, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। মানে ক্রিকেটের রাজনীতির ক্রিকেট, এই যে একটা চক্র, আমরা কি সেই চক্রের মধ্যেই আছি এখনো? না, আমি ওরকম ভাবে কিছু দেখছি না এখনো। আপনি বাইরে থেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন, যে কেউ বলছে বোর্ড এটা অবৈধ, এটা অনেক আলাপ, এগুলো হতে পারে। আর বুলবুল ভাই তো দেশ ছেড়ে যাননি, এটা নিউজ আসছে। বুলবুল ভাই একটা তারাবির নামাজ পড়েন, উনি দীর্ঘ বছর ধরেই তারাবিটা খতম তারাবি পড়েন, এবং খতম তারাবিটা ওনাকে খুব উনি ফিল করেন এটা। এবং উনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন, মাঝখানে একবার শর্ট ভিজিটে গিয়েছিলেন, তারপরে কিন্তু একটা রুমে আটকা থাকেন, একটা রুমে তো থাকেন, রুমটা ভাড়া 6,000 টাকা বিসিবি পে করে, ওনার কোনো বেতন নেই। তো ওনার 2টা ছেলে আছে, ওনার ওয়াইফ আছে, তার একটা সংসার জীবন আছে। তো রোজা এমন একটা জায়গা যেখানে সংসারে ফ্যামিলিতে উনি যেতেই পারেন, উনি খতম তারাই পড়তেই পারেন, উনি বাচ্চাদের সাথে ঈদ করার অধিকার রাখেন। আর বাংলাদেশ তো এখন তো সেই আদিম যুগে নাই তো, যে আপনার এই বিসিবিতে সকাল থেকে অফিস করবে, আমি বেতন পাই মাস শেষে, এটার সুযোগ নেই। এখন অনলাইনে কিন্তু আমরা সব কাজ করতে পারি, অনলাইন ব্যাংকিং হচ্ছে, টাকাই চলে যাচ্ছে, মানুষ তো দূরের কথা, হ্যাঁ আরও পরে। তো বুলবুল ভাই, এই যে আমরা পাকিস্তান বা এই যে T20 ওয়ার্ল্ড কাপটা খেললাম না, সেই মিটিংটার সিদ্ধান্ত কোথায় হয়েছে? আমরা যে জানাবো আমরা খেলবো না, সেটাও কিন্তু অনলাইনে হয়েছে। তো আমার কথা হচ্ছে, বুলবুল ভাইকে আপনি খুঁজছেন কেন, সেটা হচ্ছে একটা প্রশ্ন। যদি প্রশ্ন থাকে তাহলে বুলবুল ভাইকে আপনি ফোন করতে পারেন। তারপরে যদি বুলবুল ভাই আনঅ্যাভেলেবেল হয়, আমরা আরও 24 জন ডিরেক্টর আছি, আর নাহলে তো আমি আউটস্পোকেন একজন মানুষ আছে, আমি কথা বলবো। তো উনি বেসিক্যালি গেছেন বাচ্চাদের সাথে এবং ওনার ফ্যামিলির সাথে সময় কাটাতে, কিন্তু ওনার সাথে আসার সময় আমার এখানে স্টুডিও ঢুকার আগে আমার সাথে কথা হয়েছে। তো সুতরাং উনি স্ট্যান্ড বাই আছেন, উনি কোথাও যাননি, উনি আছেন, উনি সময় মতো চলে আসবেন। এমন কোনো ঘটনা ঘটে নাই যে বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুলের কোনো শত্রু আছে, আমিনুল ইসলাম বুলবুলের নামে 50টা খুনের মামলা আছে, এরকম কিন্তু কিছু নাই। উনি একজন জেন্টলম্যান এবং উনি বাংলাদেশের একটা সম্পদ। আইসিসিতে বা বিশ্বব্যাপী যদি 3টা ক্রিকেট বিজ্ঞানী থাকে, এর মধ্যে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল একজন, তাকে ইন্টারন্যাশনালি কাউন্ট করা হয়। আনফর্চুনেটলি বাংলাদেশের সব দুর্ভাগ্য হচ্ছে এখানে গুণীর মূল্যায়ন হয় না, গুণী লোকের মূল্যায়ন হয় না, কিন্তু গুণী লোক জন্মগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথাটা বলে গিয়েছিলেন, কিন্তু তারপরেও কিন্তু এদেশে গুণী জন্মগ্রহণ করে। বুলবুল ভাই তেমনই একজন। একটু ক্রিকেট থেকে আপনার জায়গায় আসতে চাই। আপনি তো সবসময় মাইক্রোফোনের সামনে ছিলেন, স্টেজ মাতিয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে আপনি বিসিবির মতো একটা জায়গার প্রশাসনিক দায়িত্বে, গেম ডেভেলপমেন্টেও এখন দায়িত্ব পালন করছেন। কোনটা বেশি কঠিন? না, ক্রিকেটটা হচ্ছে, আমি ছোটবেলা থেকে যেহেতু ক্রিকেটার ছিলাম, সাংগঠনিকভাবে আমি অনেক অর্গানাইজ ছিলাম। আমার নিজস্ব টিম ছিল ক্রিকেটার্স কুমিল্লা, 1987-এ প্রতিষ্ঠিত কুমিল্লায় আমরা খেলেছি ফার্স্ট ডিভিশন লিগ।
এবং আমাদের টিম এখন আমাদের ক্রিকেট স্কুলে অ্যাক্টিভিটিস চলছে, যেখান থেকে জেমস ওয়াসেলরা এখন ন্যাশনাল লেভেলে কোচিং করছে, ফয়সাল হোসেন ডিকেন্স আছে ন্যাশনাল টিমে খেলেছে, আমাদেরও একটা ব্যাচ ছিল তখন। তো 27 সাল থেকে সাংগঠনিকভাবে আমি ক্রিকেটের সাথে জড়িত, এবং আমার নিজেরও বাংলা স্পোর্টিং নামে একটা ক্লাব আছে, এবং ক্রিকেট স্কুল হচ্ছে আমাদের ফাউন্ডিং টিম, যেটাতে আমরা খেলা শিখেছি। পেস বোলিং কোচিংয়ের মাধ্যমে আমি আসছি ক্রিকেটে। তো ক্রিকেটের টিম চালানো, প্লেয়ারদের ট্রিটমেন্ট বা টাকা পয়সার ব্যবস্থা করা বা খেলাধুলা কীভাবে করানো যায় সেগুলো আমি জানি। ক্রিকেট সম্বন্ধে 42-এর খ পর্যন্ত ক্রিকেট আম্পায়ারিং ল আমার মুখস্থ। আমি বলতে পারবো ক্রিকেটে এখন কিছু স্টেশনারি ফিল্ডিং টিনে ঢুকেছে, যেগুলো পরে ইন হয়েছে, যেগুলোর সাথে আমার যোগাযোগ নেই। কিন্তু আমি কিন্তু রিফ্রেশার্স কোর্স করে 80% মার্কস ক্যারি করে আমি সার্টিফিকেট পেয়েছি, এবং আমি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স বোর্ড ন্যাশনাল লিগ চালিয়েছি এবং আজীবন মেম্বার আম্পায়ার্স বোর্ডের। তো ওটা অনেকে জানে না, এটা অসুবিধা নেই, না জানলে সমস্যা নেই, না জানলে কথা বলে ফেলেও সমস্যা নেই, কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেললে বিপদ, ভুলটা তখন পাপ হয়ে যায়। আর গান হচ্ছে একটা জায়গা যেখানে আমাকে অনেক শেখানোর চেষ্টা করেছেন আমার টিচার শ্রীমতী কল্যাণী সেনগুপ্ত, অনেক মেরেছেন, অনেক নিডাউন করে দাঁড় করে রাখছে উঠানের মধ্যে বা আমাদের স্কুলের মাঠে গান গাওয়ানোর জন্য। এমনকি উনি আমাকে দিয়ে দেশাত্মবোধ, রবীন্দ্রসঙ্গীত, হাম, নাত, রসুল সব করেছেন আমাকে দিয়ে, কিন্তু আমি গানটা কখনো শিখি নাই, কারণ আমার কাছে গানটা বোরিং লাগতো। গান গাইতাম, গান গাইতে ভালো লাগতো, শুনতে ভালো লাগতো, গান শিখবো আর আগে সারে গামা পাদানি সেগুলো আমার ভালো লাগতো না। আমার আব্বা চাইতেন, ওস্তাদ রুহুল্লাহ মামা ছিলেন তখন এই কুমিল্লা নজরুল একাডেমিতে, অনেক চেষ্টা হয়েছে আমার গান শেখানোর জন্য, কিন্তু আমি গানটা শিখি নাই। কিন্তু ক্রিকেটটা আমি শিখলাম, তখন আমি 11-এ পড়ি, আন্ডার 19 খেলি। আগে ছিলাম একটু পেস বোলিং অলরাউন্ডার, যদি বল করতাম শেষে হয়তো স্লগ ওভারে ব্যাটিং করতাম বা চেস করার সময় হয়তো বল কম পেতাম, রান বেশি করতে হতো, তো তখন একটা স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু যখন আমি ক্রিকেটটা শিখলাম তখন আমার কোচের সেই শব্দগুলি খেলার সময় মনে হয়, ভালো বল ছাড়ো, খারাপ বল মারো, ভি খেলো। এরা কিন্তু ভি ABCD সবই খেলতাম। মানে আমার 20 রান যদি হয় তাহলে আমার 8-10 বল খেলতে হতো, 40-50 রান করতে গেলে হয়তো 22-23 বল খেলতে হতো, ওটা ছিল। কিন্তু যখন আমি খেলাটা শিখলাম তখন দেখলাম যে আমার রানই হচ্ছে না, মুদি সেভ করে মুশকিল, জিরো সেভ করে মুশকিল হচ্ছে, এবং এই জন্য আমি গান শিখি নাই পরে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে আপনি মানুষ আপনাকে চেনে হচ্ছে শিল্পী আসিফ আকবর, আপনি শিখেছেন ক্রিকেট, কিন্তু সেটা জানে ইভেন আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরাও তো আশপাশে আপনারও তো নেটিজেন বা ভক্ত সবই আছে, আমরা আরে আসিফ আকবর শিল্পী, সে ক্রিকেটে কি করবে, একদম এই প্রশ্নটাই ছিল যে শিল্পী আসিফ আকবর ক্রিকেটে কি করবে। আমার আন্ডারে কুমিল্লা জেলা স্কুল প্রথম নির্মাণ স্কুল চ্যাম্পিয়ন হয়, এবং আমার আন্ডারে প্রথম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ চিটাং ডিভিশনাল ফার্স্ট স্বাধীনতার পরে চ্যাম্পিয়ন হয়। তো আনফর্চুনেট তখন এই রেশারেশি ছিল জেলা ক্রীড়া সংস্থা, আমি কখনো কুমিল্লা জেলা দলের ভাইস ক্যাপ্টেন বন্ধু হতে পেরেছি, তখন এই রেশারেশি ছিল, কিন্তু মানে একটা কোরাম, তো সেই কোরামের শিকার আমরাও হয়েছি। তো 14-15 বছর বয়সের যে ক্ষুধাটা ছিল, আমরা যেটা বঞ্চিত হয়েছিলাম, সেটা এখন আমি ক্রিকেটারদের জন্য করে যাচ্ছি। এই জন্য আমি ভয়ে গানে শিখি নাই, যদি ক্রিকেটের মতো অবস্থায় গানা শিখি না ভাই, আমি যতটুক পারি ওটুক গাওয়ান, যদি না পারলে বাদ দিয়ে দেন, আমি যেটা পারবো সেটাই গাওয়ান আমাকে, সোজা হিসাব আর কি। তার মানে জন্মগত ট্যালেন্ট যেগুলো ছিল, ট্যালেন্ট বিপদে বললাম তো আমি, সফলতা গানে, শিক্ষা নেই গানে। শিক্ষা আছে ক্রিকেটে, কোনো মতো আল্লাহ বোধহয় চাইলেন ছেলেটা মাঠ পছন্দ করে, তারা মাঠে ফালাই দিলাম, এই দিল আর কি। 24-এর গণ অভ্যুত্থানের পরে সাকিব আল হাসান যেহেতু সেই ফ্যাসিস্ট সরকারের MP ছিলেন, তাই তিনিও দেশের বাইরে থাকায় আর দেশে ফেরেননি। তার ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে এক ধরনের বক্তব্য ছিল, যারা আন্দোলনে ছিল তাদের এক ধরনের বক্তব্য। এখন সরকার গঠন হয়েছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, আপনারাও BCB থেকে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিচ্ছেন। পুরো দেশ এবং দর্শক যারা সাকিবকে পছন্দ করে, একটা গ্রুপ তো সাকিবকে অপছন্দ করেই এই কারণে, এবং এটা থাকবে, আপনাকেও আমাকেও সবাইকে অপছন্দ থাকবে। সাকিব আল হাসান কি আসলে ফিরছেন কিনা? ছোটবেলায় যখন আমরা স্কুলে ইসলামিক বই পড়তাম, তখন যখন পড়েছি যে নবীজির মাথায় উটের নারী ভুড়ি দিয়ে দিছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পবিত্র মানুষকে নারী ভুড়ি দিতে পারে, আমাদের সমালোচনা থাকা, আমাদের শত্রু থাকা কোনো ব্যাপারই না, বরং ভালো চেনা যায় কে আছে কে নাই। তো সাকিব আল হাসানকে যখন ছোট ক্যারিয়ার শুরু করেছে তখন থেকে আমি চিনি। তো ওর ব্যক্তিগত ইস্যুগুলো বাদ দিয়ে আমি যেতে চাই না, আমি যেখানে যাচ্ছি সেটা সাকিব আল হাসান প্লেয়ার, সাকিব আল হাসানের। আর যদি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি সাকিবের পুরনো, এই বেশি দিন আগে না, যে সে মঈন আলী পডকাস্টে বলেছে যে আমি শখ বা ইচ্ছা বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে বিদায় নেবে। এটা খুবই একটা করুণ বিয়োগের মতো শোনায় আর কি, কারণ এত একটা বড় প্লেয়ার, সে বাংলাদেশের ব্র্যান্ড, বাংলাদেশের ক্রিকেটেরকে চেনে, ইনফ্যাক্ট সমীহ করে পৃথিবী সাকিবকে দিয়ে।
সাকিবের মতো ছেলে একটা প্লেয়ার বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে না, এটা তো হতে পারে না। এর বাংলাদেশে যদি এভাবে প্র্যাকটিস হয়, কোনো গুণী মানুষকে ভালো ফেয়ারওয়েল দেওয়া যাবে না, সম্মান দেওয়া যাবে না, এই উসিলায় ওই কারণে, এই বিভাজনের কারণে, তো সেটা অনুচিত। এটা আমাদের জাতির জন্য ব্যর্থতা। তো আমি ভাবলাম, আমি সাকিবের সাথে আমার যোগাযোগ ছিল, আমি আমেরিকা যখন গেলাম তখনও দেখা হয়েছে, পরবর্তীতে ওর ইন্টারভিউগুলো দেখার পরে আমি তাকে ফোন করেছি বা যোগাযোগ হয়েছে, হয় আমার সাথে কথাবার্তা হয়। তখন আমি সাকিব তুমি, আমি চাই তুমি বাংলাদেশ থেকে একটা সিরিজ খেলে রিটায়ার করো। তো আল্লাহর মতে ওগুলো সব প্রসিডিউর। আর আপনি যে ব্যাপারগুলো বলছেন সেগুলো হচ্ছে যার যা সুবিধা অনুযায়ী। ফেসবুক কমেন্ট দেখে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি ফেসবুক কমেন্টে আপনি চলেন তাহলে আপনার কিন্তু ওই ব্রেন আছে বা আপনি একজন মানুষের মতো সিদ্ধান্ত বলা যাবে না। কারণ ফেসবুকে ক্লাস 2 পাস যেটা পিএইচডি ডিগ্রি ওইটাই, যে বুঝে সেও কমেন্ট করে, যে বুঝে না সেও কমেন্ট করে, এবং যে একদম বুঝে না সে ব্যক্তিগত আক্রমণ করে। হ্যাঁ, মানে তার আর জ্ঞান শেষ। এখন ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া, আপনার খারাপ বলা ছাড়া, গালি দেওয়া ছাড়া তার আর কোনো শিক্ষা দীক্ষা নেই। সে শেষ পর্যন্ত যখন দেখবেন যখন ব্যক্তিগত আক্রমণ শুরু হয়ে গেছে, তখন বুঝবেন তার জ্ঞানের সীমাবদ্ধতা এতটুকু পর্যন্তই। আর সাকিব আল হাসান যদি খেলতে না পারে, আমি আগেও বলেছি যে আমাদের প্লেয়ারদের বা গায়ক, কবি, সাহিত্যিক যারা দেশের জন্য রত্ন, তাদের জন্য একটা নীতি থাকা উচিত বা হৃদয়ে পোষণ করা উচিত, তারা বাংলাদেশ সম্পদ। আর আমাদের রাষ্ট্রপতি যিনি ছিলেন বা এখনো আছেন, তিনি আমাদের রাষ্ট্রপতি তিনি কিন্তু ফ্যাসিস্ট আমল নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতি, এবং ওনার আন্ডারে একটা গভর্নমেন্ট 1.5 বছর চলেছে। নতুন সরকার নির্বাচিত হয়েছে, তিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। সেখানে সাকিব আল হাসানের সমস্যাটা কোথায়? সাকিব আল হাসান কি তার চেয়ে বড় ফ্যাসিস্ট না বা তার চেয়ে বড় অবস্থানে আছেন? সে নর্মাল এমপি ছিল, তাও শেষ পর্যায়ে। তো একজন, আমরা যদি মনে করি সাকিব ভালো প্লেয়ার, ভালো মানসিকতা নিয়ে, তাহলে সাকিবের ব্যাপারে পজিটিভ ভাবতে পারবেন। আর আপনি যদি চান গুতাইতে, ইটস ইউর উইশ। মাশরাফি আছে দেশে, হ্যাঁ, আমরা চাই আমাদের প্লেয়াররা প্লেয়ারই, আমরা আওয়ামী লীগের মতো করবো না। আমাকে যেমন 17 বছর আওয়ামী লীগ অবরুদ্ধ রেখেছে, এটা ছিল একটা নষ্ট রাজনীতি, তাদের নষ্ট চিন্তা। তো আমি তো এখন এগুলা করতে পারি, তাই না? এই প্রশ্নটি করতে চেয়েছিলাম, যেহেতু আলোচনায় চলে এসেছে। কিন্তু আমি করবো না, কারণ হচ্ছে এই এটা সবসময় হিরোজ নেভার মেড দ্য বর্ন, লর্ড বায়রনের কথা। এরা জন্ম নেয়, এদেরকে জন্ম দেওয়া যায় না। তো সুতরাং আমাদের দেশে এই সংক্রান্ত ইস্যুতে খুব ট্যালেন্টের কিন্তু খুব রেয়ারলি জন্মগ্রহণ করে। তাদেরকে নার্সিং করা জাতির দায়িত্ব। জাতি যখন বিভাজিত হয় তখন এসব ঘটনাগুলি ঘটে। ও আসবে না, ও আসবে, ও আন্দোলন করবে। কিন্তু যখন আপনি উপর দিকে যাবেন, আপনি যখন ছোট রেফারেন্স দিলাম এটা, যেটা সর্বোচ্চ, রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি শপথ পড়িয়েছেন নতুন সরকারকে। সাকিবের অপরাধটা কোথায় দিলে? সাকিব কি কারো গায়ে আগুন দিল না? সে দেশে ছিল, হ্যাঁ, তার কিছু উদ্ধত বা কিছু দলীয় কার্যক্রম ছিল যেটা জন্মদিন করে, সেটা আমার চোখে লেগেছে। সাকিব কিন্তু ফেসবুকে জুলাই আন্দোলনকে শুভেচ্ছা, মানে থ্যাঙ্কস জানিয়েছে, তাদেরকে রেসপেক্টও জানিয়েছে। তো আমার মনে হয় একটা সীমা থাকা উচিত। আর তার মধ্যে এখন এসছে নির্বাচিত সরকার, আমাদের বিসিবির পক্ষ থেকে সমস্ত ফর্মালিটি শেষ। আমরা খুব অপেক্ষায় আছি, ক্রীড়া মন্ত্রণালয় খুব উদ্যোগী। আমরা জাস্ট আর কোনো কথা আমাদের নাই, আমরা শুধু অপেক্ষায় আছি সাকিব আসবে, আমাদের দায়িত্ব শেষ। কিন্তু আপনার সাথে কি হয়েছিল এই বিষয়টি জানতে চাই। এই কারণে তখন আমিও পত্রপত্রিকায় পড়েছি, দর্শকও নিশ্চয়ই পড়েছে, আসিফ আকবরের পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে, আসিফ আকবর কোনো কনসার্ট করতে পারছে না, আসিফ আকবর দেশের বাইরে যেতে পারছে না, শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে পাসপোর্টটি উন্মুক্ত হয়েছে। কি ঘটেছিল শিল্পী আসিফ আকবরের সাথে? এগুলো আসলে আমি মানে অতীত নিয়ে কথা বলা ভালো লাগে না, এগুলো সবাই জানে। তারপর আপনি যেহেতু বললেন, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমার কনসার্ট করতে দেওয়া হতো না ওপেন এয়ার, বা কোনো কর্পোরেট কেউ যদি নিতে চাইতো তাকে না করা হতো। অর্থাৎ শো ছিল না। দেশের বাইরে গেলে অ্যাম্বাসি থেকে অবজেকশন দিত, বা অ্যাম্বাসিতে গিয়ে ওই সময় তাদের যে আওয়ামীপন্থী যে দুষ্টগুলো ওই দেশে থাকতো তারা অবজেকশন দিত। অর্থাৎ অ্যাম্বাসেডারের সাথে আমার কখনো দেখা হতো না, তারা লুকিয়ে লুকিয়ে থাকতেন। আমার সাথে দেখা হলে যদি চাকরি চলে যায়। তারপর আমার পাসপোর্টটা যখন রিনিউ করতে যাই তখন তারা আটকে ফেলে 2020 সালে বা 19 সালের শেষের দিকে। তো সেই পাসপোর্টটা আমাকে ছুটাতে সময় লাগছে প্রায় 3.5-4 বছর, যেটা আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে। হাইকোর্টে পর্যন্ত এটা কাগজটা আটকা, মানে ফাইলটা আটকা ছিল। তো আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, আমার কাছে মনে হচ্ছিল আমি মনে ফিলিস্তিনে আছি, বাংলাদেশে নেই। এখন যে আপনার যদি পাসপোর্ট না থাকে, আপনার যদি একটু কোথাও যাওয়া ফ্রিকুয়েন্ট, আচ্ছা হজও করতে যান, চিকিৎসার জন্য যান, পাসপোর্টটা তো লাগবে। তো আমি পাসপোর্টটা পাইনি। তো 2023 সালের এপ্রিল মাসের 12 তারিখে আমার পাসপোর্টটা আমি হাতে পেয়েছি। এটা মামলার পরে, দীর্ঘ একটা অপেক্ষা এবং ফাইটের পরে। তো তারপর প্লেব্যাকে নেওয়া হতো না আমাকে, কনস্পিরেসি আমার কলিগরাই করতো, আমার সাথে যারা জেলার ছিল তারাই করতো। আমি বলবো না বাইরের লোক, আমার সাথে যারা আছে এখনো চলে তারাই করতো।
তো আমি বাইরের লোককে দোষ দেওয়ার আগে নিজের আশেপাশে দেখি আর কি। তো আমার এইগুলো শেখার পরে এই যেমন এখন ক্রিকেটে কিছু মানুষজন আমাকে বিরক্ত করছে, মিউজিকে কিন্তু এরকম ছিল যারা আমাকে জেলেও পাঠিয়েছে। আমি 6 দিন জেলেও কাটছি। যে জেলখানার মামলাগুলোর 4টা থেকে আমি বেকসুর খালাস, মুক্তি, এবং আরেকটা মামলার শুনানি হয়ে যাবে দ্রুত, ওটা ডেট লম্বা ছিল, সেখান থেকে আমি আশা করছি মুক্তি পাবো, এটা দ্রুততম সময়ে হয়ে যাবে। তো আমি কিন্তু এই রাজনৈতিক সরকার আমলে আমি চাইলে পারতাম রাজনৈতিক মামলা হিসেবে আমার মামলা প্রত্যাহার করতে। আমার মামলা ছোট্ট ছোট্ট মামলা, ওই কপিরাইটের মামলায় 420 মামলা, 406 মামলা, কী জানো। তো এগুলা কোনো মামলার যেই রেঞ্জে মামলা শেষ হয়েছে বাংলাদেশের রাজনীতিদের, সেই লেভেলে আমার কোনো মামলা নাই, কোনো কাউকে খুনের মামলা নাই। তো আমি হয়েছে কি, এখন বয়স হয়েছে, আর আমি সবচেয়ে বুঝে গেছি আমার সাথে যেটা হয়েছে, অতীত হয়ে গেল, সেটা যেন কারোর সাথে না হয়। সে যদি খুব খারাপ হয়, সে যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রের বিরুদ্ধে না, ততক্ষণ পর্যন্ত তার দলমত নিয়ে আমার কোনো অবজেকশন নেই। না, আমাদেরও চাওয়া থাকবে যে রাজনৈতিকভাবে অন্তত আসিফ আকবরদের মতো শিল্পীদের সাথে যেন রাষ্ট্র এই আচরণ না করে এবং সেটা ফিরেও না আসে। আপনি নিশ্চয়ই না, এটা আমাদের এখন যে আমলটা চলছে সে আমল হবে না ইনশাল্লাহ, আই গ্যারান্টি ইউ। যদি আমি জীবিত থাকি, সুস্থ থাকি, আমি যদি দলের সাথে নাই, দলকে ভালোবাসি, সমর্থন করি একটা জিনিস, কিন্তু আমি আমার ভোকাল আছে, আমার কথা বলার জায়গা আছে যে এটা অনুচিত, আমি অবশ্যই বলে যাব। আমার কোনো গীতিকার, সুরকার, শিল্পীকে ব্ল্যাক লিস্টে যদি করা হয়, সেটা শাস্তি পেতে হয় ব্ল্যাক লিস্ট করার জন্য। যদি ব্ল্যাক লিস্ট দেখা যায় না, নাম বলা হয় ব্ল্যাক লিস্ট আর কি, তো এগুলো আমি এই সময়ের মধ্যে দিব না ইনশাল্লাহ, থাকবো আমি আর্টিস্টদের পাশে। যেহেতু আসিফ আকবরকে নিয়ে আলোচনা করছি, একটু আপনার প্রথম অ্যালবামে যেতে চাই। এবার শিল্পী আসিফ আকবরে আলোচনা করতে চাই। ও প্রিয়া তুমি কোথায়, আমাদের ছোটবেলার গান আর কি। তো এখনকার যারা প্রজন্ম তারা হয়তো শোনে, কিন্তু আমাদের মতো করে ফিল করে কিনা জানি না। আমরা সবসময় দেখতাম যে একটা অ্যালবামে সাধারণত 1টা বা 2টা গান হিট হয়, কিন্তু একটা অ্যালবামে এতগুলো গান হিট হওয়া, এই অ্যালবামের গল্পটা কেমন ছিল? যেহেতু আসিফ আকবর গান পছন্দই করতো না। আমার শর্টকাটে একটাই রাস্তা ছিল, হয় চাকরি করা, তখন মাস্টার্স পরীক্ষা দিচ্ছি আমি, মাস্টার্স চলছে আমার, হয় চাকরি যাওয়া, আর নাহলে গান এস্টাবলিশমেন্টের সুযোগ যদি পাই। তো তখন ও প্রায় 3-3.5 বছর স্ট্রাগল ছিল আমার, 2 ছেলেও হয়ে গেছিলো। দেন ও প্রিয়া রিলিজ যখন হয়, টাইমলি হয় নাই, অর্থাৎ ঈদে রিলিজ করার কথা, বড় বড় শিল্পীদের, বাচ্চু ভাই, জেমস ভাই, অনেক শিল্পীদের অ্যালবাম রিলিজ হওয়ার ফলে আমারটা ড্রপ করে দিল, মন খারাপ। 1 মাস পরে অ্যালবামটা যখন রিলিজ করলো, তখন আমি কুমিল্লায়, তখন আমি শুনলাম আমার অ্যালবাম রিলিজ। অ্যালবাম যেদিন রিলিজ হয়, ঠিক তারপর দিন যুগান্তর পত্রিকা, ওই দিন আওয়ামী লীগের একজন সাংসদের নেতৃত্বে 4টা মার্ডার কেস হলো ওই মালিবাগে, পুলিশের একটা ঘটনা ঘটলো। আমার তো মাথায় হাত, এই অ্যালবামটা বেরোলে হরতাল শুরু হয়ে গেল। তখন বিএনপি ছিল অপোজিশনে, আর তখন আমি রাজনীতির আশেপাশেই নেই, ছোটো ছাত্র জীবনে করেছি অন্য জিনিস। এখন আমার অ্যালবামটা এরপরে শুরু হলো বন্যা, খরা, মোটামুটি যা জীবন ছিল আর কি অ্যালবামের বিরুদ্ধে সব ছিল। তো একটা সময় 3-4 মাস পর ইথুনবাবু অনেক ট্রাই করেছেন মানুষকে শোনানোর জন্য, একটা সময় অ্যালবামে ক্লিক করে, আর ক্লিক করার পর এমনই ক্লিক করলো, আমাকে একজন এজাজ খান স্বপন ভাই আছেন আমাদের মিউজিক প্রডিউসার, তো উনি একদিন প্রায় বছর 1.5 পরে আমার কাছে আসছেন, 2-3 অ্যালবাম বের হওয়ার পরে, আসিফ তোমার সাথে 1 মিনিট কথা বলার জন্য আসবো। আমি সবাই ফোনে বলেন 1 মিনিট, মানে আমি তোমার কাছে আইসে একটা কথা বলবো। তো উনি আমার বাসায় আসছেন, উনি একজন বড় প্রডিউসার, ডাইরেক্টর, আমাদের গার্ডিয়ান এজাজ খান স্বপন ভাই, সবাই চেনো নাকি। উনি বললেন, তোমার অতিরিক্ত হিট হওয়াটা বাংলাদেশের মিউজিকের জন্য একটা অভিশাপ। আমি বললাম, এটা কী করলেন আপনি? তো এই গানগুলো এত মানুষ শুনেছে, তারপরে আসলে এটা মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা আসলে একটা ব্যান্ডের অ্যালবামগুলো চলা মোটামুটি কমে গেল, অনেক কিছুই হয়েছে। এখানে আমার কোনো দোষ ছিল না, আমি শুধু আমার কাজটা চোখ বন্ধ করে আমি কাজ করে গেছি। কারণ আমি যেই স্ট্রাগলটা দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে, আমি যখন মিউজিকের সুযোগ পেলাম, সাধারণত মানুষ একটু বিলাসিতায় গা ভাসাতে, সফলতা আসলে, আমি আমার ক্রিকেট আমার আসছে, আমাকে টাইমলি স্টুডিও যেতে হবে, আমাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। এমনকি ইভেন এখন পর্যন্ত আমি সেই দায়িত্বে আছি। এই ও প্রিয়া তুমি কোথায় 2-1টা গান হয়তো ভালো লাগার ছিল, যে ও প্রিয়া তুমি কোথায় এখনো মাঝে মাঝে, কখনো ভালোবাসেন এত কষ্ট মেনে নেওয়া যায় বা নিষ্ঠুর কিছু আছে। তারপরে সবগুলা গান, এমন কিছু গান আছে যেটা আমারই পছন্দ না, কিন্তু মানুষের পছন্দ হলে তো আপনার কিছু করেন না, এটা রহমতের মতো। তো ও প্রিয়া আমার একটা মিথ মনে পড়ে, ও শোলে সিনেমাটা আছে না, আগে মানুষ বলতো জিনিভূত দেখছে শোলে সিনেমা, তা আমার মনে হয় ও প্রিয়া তুমি বলতো জিনভূত শুনছে আর কি, এরকম অবস্থা। তার মানে দর্শক যদি একবার নিয়ে নেয়, তাহলে আর শিল্পীরও কিছু করার থাকে না। এই একটা অ্যালবাম দিয়ে ওই সময়, এটা তো 30 জানুয়ারি 2001-এ। আচ্ছা, এই যে একটা অ্যালবামে মানে
কত টাকা পায় একজন শিল্পী? নিশ্চয়ই কখনোই এই টাকার অঙ্ক নিয়ে আলাপ হয়নি। না 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 না, কিন্তু মানে এটা ইজি, আমি সব বলে দিই, আমার কোনো সিক্রেট নেই। সেটা হচ্ছে সাধারণত আমরা যেটা প্রথম অ্যালবাম করি সেটা কোম্পানি প্রডিউস করে, ও 2 লাখ 3 লাখ 1 লাখ যাই খরচে ওরা কোম্পানি প্রোডাকশন করে এবং তারা মার্কেটিংটা করে। এটা যদি হিট হয় ভালো, আর হিট না হলে বাদ। আর হিট হলে কোম্পানি কোনো টাকা দিবে না, এখানে হয়তো বোনাস দিতে পারে, আমাকে 50,000 টাকা দিয়েছিল ও প্রিয়া তুমি কোথায় জন্য, যে বোনাস আপনি ঈদ করেন। কিন্তু ও প্রিয়ার ব্যবসা যদি অনেক 6-7 কোটি টাকা হয়, সেটার উপর আমার কিন্তু রাইট নেই, কারণ যদি অ্যালবামটা ফ্লপ হইতো আমি কিন্তু তাদেরকে টাকা ফেরত দিতাম না। ওই মেথডে কিন্তু আমি হ্যাপি। কিন্তু পরের অ্যালবাম থেকে আমি 9 লাখ টাকা নিয়ে শুরু করি, সেকেন্ড অ্যালবাম থেকে। তো এখানেই হিসাবটা। আজকে আমি দীপ্ত টিভিতে আসছি, দীপ্ত টিভির এই প্রোগ্রামটা যদি লাইক কন্টেন্টে 10 মিলিয়ন হয়ে যায়, এটা দীপ্ত টিভির কন্টেন্ট। আমি কিন্তু আমার জায়গায় আসছি। আবার দীপ্ত টিভির আরেকটা প্রোগ্রামে আসছি, সেটা 10 মিলিয়ন দূরের কথা, 10 জনও দেখে নেই, সেটাও কিন্তু আমার দায়িত্ব। এভাবে হিসাব করলে মানে সন্তুষ্টি থাকাটাই জরুরি। ইনফ্যাক্ট তার মানে আপনি আমি কাজটা সন্তুষ্ট করলাম, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। খুবই ভালো লাগলো বিষয়টা শুনে। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে এই সিক্রেটগুলো জেনে। এখন বাংলাদেশের যে মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই সেক্টরের যে ইন্ডাস্ট্রি, এর অর্থনীতি বা মোটিভও তো চেঞ্জ হয়েছে। এখন ডিজিটাল মাধ্যম হয়েছে, সেই ক্যাসেটও আর নেই, কনসার্টগুলো আর আগের মতো ওই রকম নাই। এখন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পীরা কি অনেক বেশি স্ট্রাগল করছে কিনা, আপনি কিভাবে দেখছেন এই সময়টাকে? স্ট্রাগল মানে কি, একটা সময় একটা অ্যালবামে ছিল 12টা গান, অপশন থাকতো, এই গানটা না হলে ওই গানটা হবে, বা শুটিংয়ে আপনি পারফর্ম করতে পারতেন। এখন তো একটা মিউজিক ভিডিও করতে লাগে 8-10-20 লাখ টাকা, একটা গানের ট্র্যাক করতে লাগে মিনিমাম যদি একদম ফেলে 60-70 হাজার টাকা। একটা গান তৈরিতে প্রোডাকশনের যে কস্টিংটা, সেটা কোনো প্রডিউসার দেয় না। প্রডিউসার কোমরে শক্তি নেই আর, কারণ ওরা পারছে না। একটা ভিডিও করলে একটা 5 মিনিটের গান আর একটা 40 মিনিট নাটকের ডিফারেন্স আছে, কিন্তু ওই 40 মিনিট নাটক কিন্তু বিজ্ঞাপন পাওয়া যায় 5 মিনিটের গানে, বন্ধ করে যদি বিজ্ঞাপন আসে আপনি গানই শুনবেন না, আপনি স্কিপ করে ফেলবেন। তো এই ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, এবং সেটা ফিল্মের ক্ষেত্রে একই। আর আমাদের কিছু দোষ আছে, যারা আপকামিং সিঙ্গার বা এস্টাবলিশ এখন আছে, তারা ভালো সুরকার গীতিকার নিয়ে লং রেঞ্জে গান করে না, হয়তো আজ কালকে হিট হওয়ার জন্য করে, পরের দিন আবার আরেকটা হিট হবে সেই চিন্তায় করে। তো বড় সুরকার গীতিকারের সাথে কাজ করলে যেটা হয়, ওনারা ওইভাবে কাজটা করেন, গানটা লম্বা সময় টিকে থাকে। যেমন আমার 2001-2003 সালের গান কিন্তু এখন টিকে আছে। মাঝখানে আমি বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করেছি, সেগুলার হিট গান হয়েছে, অনেকদিন হিট, 10 মিলিয়ন 20 মিলিয়ন 30 মিলিয়ন 40 মিলিয়ন হয়েছে, কিন্তু গানটা সাস্টেন করে না। কেন জানেন? ওই গানের টার্গেটে ছিল হিট হওয়া এবং ক্যাশ করা। আর গান হচ্ছে লং লাস্টিং একটা ইস্যু। আপনি এখনও কিন্তু মনে অজান্তে মনে পড়ে রুবিরাই শুনবেন, আপনি এখনও চোখের নজর এমনি করে কিন্তু শুনবেন, ভালো লাগবে শুনলে, আপনার থেমে যাবেন। আপনি যে প্রেম স্বর্গ থেকে এসে শুনলে কিন্তু আপনি গাইবেন বা থামবেন, তাই না? যে গানটা শুনি একটু কানে নেই, এই আবেদনটা আমরা নিজেরাই নষ্ট করেছি, এটা হলো মেইন ফ্যাক্ট। তার মানে এই এখনকার প্রজন্ম হচ্ছে জাস্ট এখন শুনলাম, একটু পরে ভালো লাগলো না, আবার অন্য একটা শুনলাম, টিউন করার সুযোগ। তারা ফোকাস, তাদেরকে চিনতে হবে, এবং তারা এত পরিমাণ টিভি শো করে। ইনফ্যাক্ট অ্যান্ড্রু কিশোর একটা ফর্মুলা আমি বলি, আমাকে দাদা বলেছিলেন যে আসিফ, তুই কখনো নাটকের গান গাবি না আর বিজ্ঞাপনে গান গাবি না। এমন কেন? তোর গলা প্রতিদিন নাটকে এটা বাজবে, প্রতিদিন দেখাবে, আর এই বিজ্ঞাপন করবি, সারাক্ষণ বিজ্ঞাপন আসতে থাকবে, তোর গলাটা কমন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোর ভয়েসটা ইউনিক থাকলো না। আর তুই যখনই যে গান গাবি সেই বিজ্ঞাপনটা তুই এক্সিট করতে পারবি না, কারণ ওটা প্রচার বেশি হচ্ছে, ওটা বেশি পপুলার হবে, তাই না? বিজ্ঞাপনের গান কিন্তু মাঝে মধ্যে এত হিট করে 30 বছর 50 বছর পরে মনে থাকে, সবার কাছে কাছে পৌঁছে যায় আর কি, তাই না? তো এই কারণে এই ফর্মুলাগুলো আমরা ফলো করেছি। কিন্তু নতুন এখন যে সিঙ্গার, তারা রিয়েলিটি শো থেকে আসছে অনেক কোয়ান্টিটি, তাদের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ওই রিয়েলিটি শোর মালিকরা ওই টেলিভিশন চ্যানেলগুলো করে দেয় নাই। তো তারা একটা গার্ডিয়ানলেস হয়ে গেছে, কোনো নার্সিং নেই। তো এখন তারা যাবে কোথায়? মানে বাজার ছোট, লোক বেশি, যেটা হয়। তো তাদের একটা গার্ডিয়ানহীনতা আছে, এবং কোম্পানিগুলো তাদেরকে ওইভাবে প্রডিউস করে না, এবং তারা নিজেরা যে ইনকামটা করে সেটা নিজেরা চলতেই কষ্ট হয়, নিজেরাও গান প্রডিউস করে না। তো নিজেরা গান প্রডিউস করে, আমি বললাম লিজার মতো একটা, আমাদের লিজা যে গায়িকা, তার একটা বুদ্ধি আছে। সে করলো কি, তার নিজের সাস্টেনেবিলিটির জন্য সে নকিব খান ভাইকে দিয়ে একটা সুর করা হলো। এই ধরনের সুরকাররা যেতে হবে একটা লং লাস্টিং গানের জন্য, সিনিয়রদের যেতে হবে, তাই না? একটা সময়কে ধারণ করতে হবে, যে আজ থেকে 1970 গানটা কি হয়েছে, 70 যে মানুষটা আছে সেই মানুষটা 2010 কি করছে, আবার 2000-এর মানুষটা 2026 কি করছেন, ব্লেন্ড করতে হবে। এই ব্লেন্ডিংটা হয় না, কাউ ডাকলে গায়, নাহলে নিজেরা কিছু করে না। আবার একটু ক্রিকেটে ফিরতে চাই, বিসিবিতে ফিরতে চাই। আসিফ আকবর যখন বিসিবিতে আসলো, কোন জিনিসটা দেখে সবচাইতে বেশি অবাক হয়েছেন? মানে বিসিবিতে ঢোকার পর, যে মা কোথায় আসলাম?
না, বিসিবি ঢোকার পর আমার অবাকের চাইতে বেশি আমি খুব প্রসন্ন ছিলাম, মানে কি বলে এটা বাংলা ভাষা পারফেক্ট বাংলা যেটা হবে, আমি আপ্লুত ছিলাম আচ্ছা। যে এটা আমাদের স্বপ্নের জায়গা, ক্রিকেট আমার ড্রিম ছিল এবং বাংলাদেশ সর্বোচ্চ সংস্থার আমি একজন সদস্য নির্বাচিত হয়েছে এবং এখানে আমার অফিস। আমি এই অফিস থেকে আমি ক্রিকেটকে সার্ভ করবো, বাংলাদেশের ক্রিকেটকে সারা বিশ্বে আমি সার্ভ করবো, এটা আমার বেশি আনন্দ লেগেছে। ওরকম অবাক হওয়ার মতো কারণ আমি জীবনে বহু কিছু দেখছি অবাক হওয়ার মতো যেটা মানুষ শুনেই নেই, হ্যাঁ, ও এক্সপিরিয়েন্স দেখেই নেই বা ওদের নাই। আমার এত অভিজ্ঞতার ঝুলি এত ভরপুর। যেমন আপনি স্লোভাকিয়াতে গেলে একটা মাটির নিচে একটা স্থাপনা 70 কোটি বছর আগের বা 70,000 কোটি বছর আগের, তো সেখানে ঢুকলে আমার মনে হবে কেউ আপনার কারুকাজ করে, আপনি জান নাই কখনো, আমি গেছি। তো এগুলো দেখে এসছি আমি। বা আপনি যদি ভার্জিনিয়া যান দেখবেন অনেক, আপনি যদি পিরামিড দেখতে যান, চীনের প্রাচীর দেখতে যান কীভাবে হইলো, এগুলো অভিজ্ঞতা আমার শেষ। কিন্তু ওই নিজেকে নতুনভাবে পাওয়া, নিজেকে নতুনভাবে খুঁজে ফেরা এবং যেটা আমি হারিয়ে ফেলছি, যেমন মানুষ কি করে, মানুষ, আমি কেন বাচ্চাদের সাথে চলি, রিজন হচ্ছে যে আমি হারিয়ে ফেলছি শৈশবটা আমার। এটা আমি ওদের মধ্যে দেখি, আমার মেয়ের মধ্যে বা ছোটো ছোটো বাচ্চার মধ্যে দেখি। আর আমি সিনিয়রদের কেন জায়গা ছেড়ে দিয়ে কথা বলি না, মানে কোনো সময় স্মোকিং টোকিং অভ্যাস থাকলে আমি ওদের সামনে থাকি না বা বসি না, পা তুলে কখনো আমি টেলিভিশন চ্যানেলে বসি না। কেন? একটা মুরব্বি দেখবে, একটা মুরব্বি সামনে আছে আমার, কারণ একটা সময় আমি ওই লেভেলে যাব। তো ওনাদেরকে যদি আমি না দিই তাহলে আমাকে মানুষ দিবে না। অর্থাৎ আমি যেটা হারিয়ে এসেছি এবং আমি যেখানে যাব যদি আল্লাহ হায়াত রাখেন, সেই দুইটার মাঝখানে সোপান হিসেবে আমি মাঝখানে আছি। আর আমার লোকজন আমি চিনি, আমি কাদের সাথে ফাইট করতেছি বা কি করছি, এটা মাথায় ঢুকাই রেখেছি আর কি। এই সুন্দর বোধের কারণেই হয়তো আপনাকে এই জায়গায় আপনি চলে এসেছেন। একটু তরুণদের কথা যেহেতু বললেন বা ছোটদের কথা বললেন, তরুণ ক্রিকেটারদের তো ছোট থেকেই উঠে আসবে। তরুণ ক্রিকেটারদের জন্য আমাদের কাঠামোগত কোন কোন জায়গায় কাজ করা উচিত বা আপনারা কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন এই অল্প সময়ে? প্রথমত হচ্ছে তাদের প্রচুর ম্যাচ খেলানোর সুযোগ তৈরি করে দিতে হবে। তাদের জন্য এজ লেভেলের টুর্নামেন্টগুলো আমরা করছি, 18 শেষ, 16 শেষ, 14 শেষ, 12 শুরু হবে। স্কুল, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার কলেজ, মেয়েদের খেলা, এগুলা সব শিডিউল হয়ে গেছে। কিছু শেষ হয়েছে, কিছু চলবে, কিছু শুরু হবে, কিছু চলছে। মেইন হচ্ছে একটা ট্যালেন্ট যেন নষ্ট না হয়ে যায়। সে খেলতে আসছে, সবাই তো আর সফল হবে না, সবাই তো সাকিব হবে না, হ্যাঁ, সবাই এন্ড্রু কিশোর হবে না, কিন্তু ওদের মাঝ থেকে কেউ না কেউ সাকিব এন্ড্রু কিশোর হবে। তাদেরকে নার্সিং করে নিয়ে আসা, সে যেন সিলেকশন প্যানেল থেকে বাদ না পড়ে, তাকে যেন ওই কোনো ডিস্ট্রিক্ট সিলেকশনে বাদ না দেয়, যেগুলো আমরা ছোটোবেলায় শিকার হয়ে আসছি। তো এই সমস্ত এগুলো ভ্রূণ হত্যা বলে আর কি। আমরা যদি ভ্রূণগুলোকে বাঁচিয়ে রাখি, ডেফিনেটলি আমাদের যেই সাপ্লাই চেইন আমাদের বাংলা যেভাবে ক্রিকেটটা মানুষ পছন্দ করে, আমরা এখন আর শেখার জন্য খেলতে চাই না, আমরা শিরোপা জেতার জন্য খেলার প্রস্তুতি নিচ্ছি, এখন প্রস্তুত হচ্ছে আমরা। ওই শিখতে যাওয়ার দিন শেষ বাংলাদেশের ক্রিকেট, যে আমরা খেলার পরে বলে আমরা হেরেছি এবং শিখেছি, নৌ। এখন থেকে টার্গেট হচ্ছে আমরা খেলবো এবং জিতবো, ট্রফি নিয়ে আসবো, এই সিদ্ধান্ত নিয়ে যেন খেলতে পারি সেই ব্যবস্থা আমরা করছি। যখন আপনারা দল গঠন করেন বা একাদশ গঠন করা হয়, তখন কি মানে ক্রিকেটের বাইরে কোনো অক্রিকেটীয় চাপ পরিচালকদের প্রতি আসে? এটা অবশ্য 23টা ডিপার্টমেন্ট বিসিবিতে, এটা অপারেশনস, ক্রিকেট অপারেশনস থাকে, যেটার সাথে আমাদের কোনো সংযোগ নেই। এটা সিলেকশন প্যানেল এবং ক্রিকেট সিলেকশন প্যানেল, নির্বাচক এবং প্লেয়ার, এটা আমাদের আন্ডারে নেই। এটাতে আমরা ডাইরেক্টররা কোনোভাবে মাতব্বরি করার কোনো সুযোগ নেই, অতীতে ছিল। বাট এখানে টোটালি স্বাধীন, যারা আমাদের নাজমুল আহমেদ ফাহিম ভাই আছেন এবং সিলেক্টর লিবু ভাই আছেন, এখানে কোনো রকম ইন্টারফারেন্সের কোনো অপশনই আমাদের নেই, আমরা করিও না। অতীতে কী হয়েছে আমি জানি না, তো সুতরাং ওই সাবজেক্টটা আলাদা। আমরা যেটা করি, ওদেরকে কীভাবে আমরা প্রপার গাইডলাইন রাখবো, তাদের কী সুযোগ সুবিধা দরকার, তারা কোথায় সমস্যা, সেটা হচ্ছে আমাদের কাজ। ক্রিকেটের জন্য যে মাঠ নিয়ে প্রচুর আলোচনা রয়েছে এবং ঢাকাতে বিশেষ করে ঢাকাতে যে মাঠগুলো ছিল সেগুলো অনেক সংকীর্ণ হয়ে গেছে। মাঠ ছাড়া তো আসলে ক্রিকেট, যে কোনো স্পোর্টসে আপনি মাঠ ছাড়া তো উঠাতে পারবেন না। সেই ক্ষেত্রে ক্রিকেট বোর্ড কি নতুন করে কোনো প্ল্যান করছে কিনা বা 64 জেলার ক্রিকেট নিয়ে আপনাদের কোনো ডেভেলপমেন্টের চিন্তা রয়েছে কিনা? হ্যাঁ, এটা আমরা প্রথমত আমাদের পূর্বাঞ্চলে যে মাঠটা বিসিবি ছিল সেটা আমরা হাতে পেয়েছি, বুঝে নিয়েছি। ফতুল্লা মাঠটা প্রিপেয়ার হচ্ছে, যেখানে আমরা অলরেডি কাজ শেষ অলমোস্ট। কক্সবাজারে দুইটা মাঠের মাঝখানে একটা মাঠ, এগুলো হচ্ছে বিসিবির প্রপার্টিজ, বিসিবির আন্ডারে আছে। তো এগুলো মাঠগুলো প্রিপেয়ার হওয়ার পথে আছে। এগুলো যদি হয়ে যায় তাহলে আমরা মান্থলি অন্তত 100টা ম্যাচ খেলাতে, মিনিমাম 100 ম্যাচ খেলাতে পারবো। এতে আমার মাঠের সংকট চলে যাবে। আর স্পেশালাইজড কিছু স্টেডিয়াম আমাদেরকে দেওয়া হচ্ছে বা হবে, যেখানে ফুটবলের জন্য 10টা স্টেডিয়াম বা 3টা স্টেডিয়াম কালকে দিয়ে দিল। আর আমাদের জন্য স্পেশালাইজড কিছু স্টেডিয়াম বরাদ্দ করে দিবে। তারপরে একটা ইয়ার ক্যালেন্ডারের কথা দীর্ঘদিন ধরে বলছিলাম,
মাননীয় প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিমন্ত্রী নিয়ে আজকে টিভিতে বলেছেন যে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার করব। এই ইয়ার ক্যালেন্ডারটা যদি হয়, আমরা জানি আমাদের সম্পদ সীমিত, আমাদের মাঠ কম, আমাদের ইভেন্ট অনেক, ডিসিপ্লিন অনেক বেশি। তো সেক্ষেত্রে এই বন্টনটা যদি ভালো মতো হয়, সব খেলাই হবে। আর ক্রিকেট যেহেতু একটা বড় প্রতিষ্ঠান বিসিবি, এবং ক্রিকেট সবসময় সব ফেডারেশনকে হেল্প করে, এমনকি ফুটবলকেও। তো আমরা চাইবো যে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারের সাথে, যেহেতু এটা হেভি একটা বোর্ড এবং এটার সুযোগ সুবিধা অনেক বেশি, ফ্যাসিলিটিস অনেক হাই, অন্যান্য খেলাগুলোকে আমরা টাচ করে নিয়ে আসি, যেমন হকি, ফুটবলের পাশে হকিটা বাংলাদেশে খুব সম্ভাবনাময় খেলা। তো আমরা ইজিলি যদি মাঠে নেই, তো ওই মাঠ তো সবার। তো আমরা যদি বিসিবি থেকে একটা হকির জন্য একটা অ্যাস্ট্রো টার্ফ বসে দিই বা সিনথেটিক টার্ফ বসে দিই, তাহলে হকি প্লেয়াররা খেলতে পারলো। সব খেলা তো আমাদের বাচ্চারাই খেলবে, যে ফুটবল খেলে সেও তো আমারই সন্তান। তো আমরা চাচ্ছি যতটুকু মাঠে আমরা প্লেয়ারদেরকে আনতে পারবো, আমরা দুইটা সেফটি থাকবো, একটা হচ্ছে কিশোর গ্যাং থেকে বাঁচবো, দুই হচ্ছে ড্রাগ থেকে সেফ হবো। আমরা জানেন বাংলাদেশে কিশোর গ্যাংয়ে ইনভলভ প্রায় 30-35 লক্ষ ছেলেমেয়ে, এদের সঙ্গত আর অনেক হাই। 83 লাখ ড্রাগ এডিক্ট আছে, 1 কোটি জনসংখ্যা তো এখানেই নেই। তাহলে এইটা তো আমাদের লাইবিলিটিস। তো ওখান থেকে বের করতে আপনি কী রিহ্যাব দিয়ে আনবেন, মেরে আনবেন, জেলে পাঠাবেন, বিচার করবেন, থানায় আটকাবেন, এগুলো তো কোনো সলিউশন না। স্পোর্টস, মিউজিক, চারুকলা, আর্ট করবে, মানে তাদেরকে সুকুমার বৃত্তিতে কিংবা সৃজনশীল কাজে জড়াতে হবে, তখনই বাচ্চারা ভালো থাকবে। আমরা তো গুন্ডামি পান্ডামি করছি টুকটাক, তাই না? কিন্তু এই ক্রিকেটটা আমাদের ডিসিপ্লিন দিচ্ছে, আমরা সেই ডিসিপ্লিন দিতে যাচ্ছি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, হয়তো অল্পতেই শেষ করব, কিছু ছোট প্রশ্নের উত্তর নিতে চাই। এক কথায় বিসিবি আমাদের প্রাইড, বাংলাদেশের প্রাইড। এক কথায় বর্তমান ক্রিকেট দল ভালো। স্টেজ না স্টেডিয়াম? স্টেডিয়াম। সমালোচক না ভক্ত, কাকে বেশি গুরুত্ব দেন? সমালোচক। আজ যদি নতুন করে শুরু করতেন, গান না ক্রিকেট? ক্রিকেট। নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় কি ছিল? আমার অ্যালবাম রিলিজ হওয়ার আগের সময়টা, ওপ্রিয়ার আগের সময়টা। আমরা আমার 2 সন্তান এবং আমি বেকার। ওই ওপ্রিয়া রিলিজ হওয়ার ঠিক মানে আমি তো বিয়ে করেছি 19 বছর বয়সে, তো এইটা সফলতা আসতে আসতে 28 বছর লাগছে। এই 9 বছর পুরো লেফট রাইট ছিলাম আর কি। একদম শেষ প্রশ্ন, 19 বছরে বিয়ে, 28 বছর পর্যন্ত স্ট্রাগল। আসিফ আকবর বয়স কত জিজ্ঞেস করছি না, কিন্তু এত তরুণ কিভাবে আপনি? না, আপনি যদি অনেক খেচাল না রাখেন, আমি তরুণ কীভাবে জানি না, তবে আমি খুব জটিল মানুষ না। আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড বোল্ড কথা বলে ফেলি। আবার যদি কাউকে হার্ট করি, সেটা আমি নিজেও গিল্টি ফিল করি। আবার মনে করি যদি ভুল হয়ে গেছে আমার, তো আমি সরিও বলে ফেলি। আমি কোনো ভুলকে পাপে রূপান্তর করতে চাই না। যে ভুলটা যদি পাপে রূপান্তরিত হয়, তখন কনফ্লিক্ট লাগে। আমি যখন কষ্ট পাই তখন আমার খারাপ লাগে, কিন্তু যখন আমি আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট পাই না। আমি গাদ্দারিতে কষ্ট পাই, বিশ্বাসঘাতকতায় কষ্ট পাই, বা ভুল বদনামে কষ্ট পাই। এমনি আপনি আমাকে বলতে থাকেন বা আপনার একটু রাগ হয়েছে, আপনি জানি আপনি কদিন পর ঠান্ডা হয়ে যাবেন, ওগুলো আমরা করে আসছি। আমি মেডিটেশন ফর্মুলা যারা থাকেন, আমি অনেকে মেডিটেশন ভেঙেও দিছি। কারণ আপনি বাংলাদেশের জীবনধারা আর অস্ট্রেলিয়ার জীবনধারার মধ্যে মিলানো যাবে না। এটা আপনাকে বাংলাদেশের কালচার মেনেই চলতে হবে এবং এখানকার সার্কামস্টেন্সেস মেনেই চলতে হবে। আমি খুব সহজ সরল মানুষ। হ্যাঁ, একটু রাগই বলতে পারেন, ব্যবহারটা একটু খারাপ আছে আমার, কিন্তু লোক খারাপ না। অনেক 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 ধন্যবাদ। আমরা ভালো আসিফ আকবরকেই চিনি, ক্রিকেট পাগল আসিফ আকবরকেই চিনি, শিল্পী আসিফ আকবরকেই চিনি, এবং আপনি আমৃত্যু সেটাই থাকেন এবং এভাবেই বেঁচে থাকেন সবার মাঝে ভালোবাসা নিয়ে। সবার হৃদয়ে থাকুক আসিফ আকবর। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ। আমি আসলাম হটসিটে, বাট আমি হয়ে গেলাম ইমোশনাল। এই ধরনের হটসিট খুব ভালো। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। আগামী বৃহস্পতিবার রাত 11:35 আবার অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।